সুপ্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুগণ, তোমরা যারা দেখে দেখে অ্যাসাইনমেন্ট করতেছ, এটা কিন্তু ভবিষ্যৎ জীবনে কোনো কাজেই আসবে না। তো ভবিষ্যৎ জীবনে কাজে আসতে হলে বুঝে বুঝে অ্যাসাইনমেন্টটা যদি তৈরি করা হয়, তাহলে অবশ্যই ভবিষ্যৎ জীবন সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি অ্যাসাইনমেন্টটার সম্পূর্ণ প্রশ্নটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে অ্যাসাইনমেন্টটা তৈরি করো, তাহলে ভালো নাম্বার পাবে এবং উত্তম নাম্বার যেটা আছে সেটা, সর্বোত্তম নাম্বার যেটা আছে সেটা অবশ্যই তোমরা পাবে। সো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি ভিডিওটি শুরু করতেছি। আমাদের এখানে প্রথম নাম্বার অঙ্কটা ছিল সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল ছিল n = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ I = কত? তো বন্ধুরা, আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফার পরিমাণ I = একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে যে, তো প্রথমে সূত্র লেখার আগে এখানে দেখতে পাচ্ছি P = 15,000 টাকা, n = 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। এটা একটু আমরা লিখে ফেলব। সরল মুনাফার ক্ষেত্রে উত্তরে তোমরা লিখবা, যখন তোমরা লিখতে যাবে তখন প্রথমে লিখবা কি, সরল মুনাফার ক্ষেত্রে খ নাম্বারে দেওয়া আছে P = দেওয়া আছে 15,000 লিখলাম, n = দেওয়া আছে 3 বছর, তাও লিখলাম, আর মুনাফার হার আর দেওয়া আছে 9%। অর্থাৎ এটাকে একটু ভেঙে ফেলবো, পার্সেন্টকে 100 দ্বারা ভাগ করবো, আবার আসবে 0.09। এভাবে করলে একটু সুবিধা হয়। তো আমাকে বের করতে বলছে I = হোয়াট। তো আমরা জানি I = PRN। P এর মান 15,000 গুণ R এর মান হচ্ছে 0.09, N এর মান হচ্ছে 3 বছর। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই গুণটা সলভ করি, তখন আমার আসবে কত? 4,050। অর্থাৎ ক নাম্বার উত্তর আসবে কত? 4,050 টাকা। তো বন্ধুরা, আমরা ক নাম্বার আনসার পেয়ে গেলাম। এরপরে খ নাম্বারে বলছে যে 2 নম্বর ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল সমান কত? তো আমরা জানি যে মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল। তো আমরা মুনাফা আসল যদি যোগ করে দিই, অর্থাৎ আসল হচ্ছে 15,000 টাকা আর মুনাফা হচ্ছে পাইছি কত? 4,050 টাকা। এই দুটোটা যোগ করে দিলে আমরা খ নাম্বার আনসারটা পেয়ে যাব। তো বন্ধুরা, খ নাম্বার আনসারটা তৈরি করার জন্য আমাদের এগুলো লাগবে না, আমরা শুধু লিখব ক হতে পাই মুনাফা আমরা I = পাইছিলাম 4,050 টাকা। তো আমাদেরকে বলছে যে কি, মুনাফা আসল বের করতে আমরা মুনাফা আসলের একটা সূত্র জানি, মুনাফা আসল = P + I। তো আমরা P এর মান জানি কত? এখানে 15,000 টাকা আছে, তো আমরা 15,000 টাকা লিখে দিব। 15,000 যোগ এখানে আছে কত? 4,050 যোগ করে দিলে কত হবে? 19,000। বসে যাবে, তো 0 আর 0 19,000, কত? 4 আর 5 যোগ করে 9 আর 1 19,050 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমরা ক নাম্বার আনসারটা সলভ করতে পারি। তো তোমরা বুঝে বুঝে করে তোমাদের ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য অবশ্যই বুঝে বুঝে করতে হবে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন 2 নাম্বার এরপরের অঙ্কের দিকে। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো। তো বন্ধুরা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা খ আনসার সলভ করছি। এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক থেকে উম পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। আমি এখানে প্রথমে 3টা প্রশ্ন সলভ করব, এরপরে 2টা প্রশ্ন সলভ করব।
তো প্রথম 3টি প্রশ্ন সলভ করার জন্য এখানে দেওয়া আছে পি সমান 15,000, এটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে লিখে দিতে হবে। এরপরে যখন আনসারটি করতে যাবে তখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখে দিতে হবে। দেওয়া আছে লিখবো এটা। এরপর আমরা খ নাম্বার, গ নাম্বার সলভ করব। আরও 2টা ম্যাথ বাকি আছে, আমরা এরপরে এই 2টা ম্যাথ সলিউশন করব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেওয়া আছে, ক নাম্বার দিলাম পি সমান 15,000, এন সমান 3 বছর। ক নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, ক নাম্বারের ক্ষেত্রে প্রথম বছর আনতে বলছে। তো প্রথম বছর আনতে বললে আমাদের এন এর মান হবে 1 বছর, আর সমান 9%, 9%। এটা 1 বছর হবে, এটা 15,000 টাকা হবে, আর এটা 9% ইকুয়াল আমরা 9কে 100 দ্বারা ভাগ করে 0.09 নিয়ে আসব। এরপরে ক নাম্বার সলিউশন করতে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ছিল, আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তো এখানে পি এর মান হচ্ছে 15,000 টাকা, আর এর মান হচ্ছে 0.09, এন এর মান হচ্ছে 1 বছর। তো আমরা যদি 15,000 গুণ 1.09 এটা যদি যোগ করে দিই আমাদের আসবে 1.09। উপরে 1 থাকবে, দেওয়ার দরকার নেই। এটা যদি গুণ করে দিই তো গুণ করলে আমাদের মান আসবে কত, 16,300। ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করে দিলে 16,300 আমাদের মান আসবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম খ নম্বরের উত্তর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। এভাবে করে লিখে যাইতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দিয়ে ক নাম্বার দিয়ে এভাবে সলিউশন করতে হবে। ঠিক তদ্রূপভাবে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমাদের এখানে শুধু এন এর মান 2 বছর হবে, আর সবগুলো বাকি ঠিক থাকবে দ্বিতীয় বছরান্তে। কারণ আমাদেরকে যখন বলছে যে খ নাম্বারে দ্বিতীয় বছরান্তে, দ্যাট মিনস আমাদের এন এর মান কত আসবে, 2। এন এর মান কত আসবে, 2। সো আমরা এইভাবেই করে ফেলবো। এটাতে খ দিব শুধু, এটাতে আসল ঠিক থাকবে, শুধুমাত্র এন এর মান 2 বছর হবে। কারণ আমাদের এখানে বলছে কি দ্বিতীয় বছরান্তে আমাদেরকে বলছে। সো এন এর মান 2 দিলাম। এরপরে এই জায়গায় এসে এন এর মান আমরা 2 দিব, এন এর মান 2 দিব। তো এন এর মান 2 দিলে আমাদের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মানটাও আমাদের 2 হয়ে যাবে। এখানে 0.09 যোগ করলে 1.09। এরপরে এন এর মান 2 আছে, আমি এখানে 2 দিয়ে দিলাম। তো এটা যদি আমি গুণ করি ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের মান আসবে কত, 17,821.5। 17,821.5। তো বন্ধুরা এভাবে আমরা খ নাম্বার আনসারটি তৈরি করতে পারি। তো আমাদের গ নাম্বার আনসারটি একটু দেখো। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হুবহু একইভাবে এই ম্যাথটা সলিউশন করা যায়। কেমনে সম্ভব, গ দিয়ে তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় গ দিবা, এরপরে এন এর মান 3 বছর দিবা, আর সবগুলো ঠিক থাকবে। তো সবগুলো ঠিক থাকলে ঠিক এই জায়গায় এসে কি করতে হবে, শুধুমাত্র এন এর জায়গায় 3 বসাই দিতে হবে। কারণ আমাদের এখানে বলছে কি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো বন্ধুরা তাহলে উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে। তো উত্তরটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে যাই তাহলে আমাদের উত্তর আসে কত, 19,425.3435। 19,425.435 এত টাকা। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 19,425.435। তো বন্ধুরা এভাবে আমরা ক, খ, গ আনসারগুলো
তৈরি করব। তো বন্ধুরা, এভাবে সহজ পদ্ধতিতে যদি অ্যাসাইনমেন্টটা করা হয়, বুঝে বুঝে যদি অ্যাসাইনমেন্টটা করা হয়, তাহলে পরবর্তী ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল 100%। তো বন্ধুরা, আমাদেরকে ঘ নাম্বারে বলছে যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি আমরা সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তো আমরা গ নাম্বারে আমরা পেয়েছিলাম চক্রবৃদ্ধি মুনাফা গ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা সি সমান আমরা পাইছিলাম কত, 19,425.435। এটা আমরা পাইছিলাম চক্রবৃদ্ধি মুনাফা। এরপরে পি এর মান ছিল 15,000 টাকা। তো আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ সি এর মান হচ্ছে 19,425.435 থেকে যদি আমরা 15,000 মাইনাস করে দিই, তো আমাদের উত্তর থাকতেছে কত, উত্তর থাকতেছে আমাদের 4,425. আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সম্পন্ন করি, তখন আমরা 4,425.435 উত্তরটা পাই। অর্থাৎ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো বন্ধুরা, এরপর 1 নাম্বারটা আমরা সলিউশন করব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো আমরা সরল মুনাফা পাইছিলাম কত, আমরা সরল মুনাফা পাইছিলাম কত, 4,000, একদম প্রথম অঙ্কের মধ্যে 4,050 পাইছিলাম। তো 4,050 থেকে যদি আমরা, অর্থাৎ 4,425.435 থেকে যদি আমরা 4,050টা বিয়োগ করে দিই, তাহলে আমাদের 1 নাম্বারটা সলিউশন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা 1 নাম্বারটা সলিউশন করতেছি। গ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা 4,425.435, আর আমরা ক হতে পাইছিলাম একদম প্রথমে সরল মুনাফা সমান 4,050 টাকা। তো আমাদেরকে বলছে যে 1 নাম্বারে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো পার্থক্য সমান পাবো কত, সুতরাং পার্থক্য সমান এই মানটা থেকে 4,425.435 বিয়োগ 4,050। তো বিয়োগ করলে আমাদের মান আসতেছে কত, 375.435, 375.435। তো উত্তর পাচ্ছি বন্ধুরা। এভাবে আমরা 1 নাম্বার প্রশ্নটি সলিউশন করতে পারি। সুপ্রিয় বন্ধুগণ, অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টে 7টা ছোট প্রশ্ন রয়েছে। তো আমরা সেই 7টা ছোট প্রশ্নের সলিউশন খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। প্রথম এখানে 4টি ছোট প্রশ্নের সলিউশন করা হবে, এরপরের 3টি সলিউশন আমরা এরপরে করে দিব। তো প্রথম নাম্বারটা হচ্ছে যেখানে 1 নাম্বার 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। তো প্যাটার্নটির বীজগাণিতিক রাশি বলতে 6, 11, 16, 21, 6, 11, 16, 21 ... তো আমরা প্রথমে এখানে পার্থক্যটা বের করব। পার্থক্য হচ্ছে 5, 5, 5, সুতরাং বীজগাণিতিক রাশি হবে
বীজগাণিতিক রাশি হবে। পার্থক্যের উপর ডিপেন্ড করে, পার্থক্য 5 আছে এই জন্য 5 ক হবে। তো 5-এর সাথে কত যোগ করলে 6 হয়? দেখতে পাচ্ছি 1 যোগ করলে 6 হয়, এই জন্য আমাদের বীজগাণিতিক রাশি হবে 5 ক যোগ 1। তো বন্ধুরা একদম ইজিতে বুঝে আমরা প্রশ্নের সলিউশন করতে পারি। তো আমরা দেখি 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি বলছে যে এখানে কিছু চিত্র দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে। তো পরবর্তী কাঠির সংখ্যা কত হবে এবং চিত্র আঁকতে বলছে। তো 2 নম্বর উত্তর হবে, 2 নম্বর উত্তরটা আমরা লিখতেছি এখানে চতুর্থ। এভাবে চতুর্থ প্যাটার্নটি অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্যাটার্নটি হবে এভাবে করে এই। এরপরে আমরা পরের প্যাটার্নটি এখানে এভাবে হবে, 2টা সংখ্যা যোগ করতে হয়, 2টা কাঠি যোগ করলাম। তো আমার এখানে কাঠি আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। গুণ দেখলে আমরা 11টি পাই। অর্থাৎ এভাবে আমরা 2 নম্বর আনসারটি সলিউশন করতে পারি। অর্থাৎ আমাদের এখানে কাঠির সংখ্যা হবে কতটি? আমাদের এখানে কাঠির সংখ্যা হবে 11টি। উত্তর 11টি। 3 নাম্বার বলছে যে 1 মিটার কাকে বলে? 1 মিটার কাকে বলে আনসার উত্তর দেওয়ার জন্য প্যারিস মিউজিয়ামে একখণ্ড প্লাটিনামের রডের দৈর্ঘ্য, এক খণ্ড প্লাটিনামের রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসাবে স্বীকৃত হয়েছে। 1 মিটার হিসাবে স্বীকৃত হয়েছে। এভাবে লিখলে আমরা 3 নম্বর প্রশ্নের আনসার এভাবে দিতে পারি। তো 4 নম্বর বলছে যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত 2টি মেট্রিক পদ্ধতির নাম লিখো। তো বন্ধুরা এই প্রশ্নটির আনসার একদম ইজিতে আমরা দিতে পারি। এই প্রশ্নটির আনসার হচ্ছে যে তোমরা লিখবা 4 নম্বর উত্তর, কুইন্টাল লিখতে পারি 1 নম্বরে। কুইন্টাল লেখা যায়, আর একটা লেখা যায় কি মেট্রিক টন লেখা যায়। এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা অধিক পরিমাণ বস্তুর ওজন নির্ণয় করতে পারি। তো বন্ধুরা এখানে 5 6 7 ছোট প্রশ্ন বাকি ছিল, আমরা 5 6 7 ছোট প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করতেছি। তো 5 নম্বর বলছে 10 একর সমান কত বর্গ মিটার। তো 10 একর সমান কত বর্গ মিটার হলে আমরা জানি যে 1 একর সমান হচ্ছে কত? 1 একর সমান হচ্ছে 4000। 6 উত্তর। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান হবে তাইলে ওই 4046-এর সাথে 800-এর সাথে আমাদেরকে 10 গুণ করে দিতে হবে। 10 গুণ করলে দশমিক একবার পিছনে যাবে, 4046 8.6 বর্গ মিটার। তো বন্ধুরা আমরা এভাবে 6 নম্বর প্রশ্নটির আনসার দিতে পারি। সো 6 নম্বর না 5 নম্বর প্রশ্নটির আনসার দিতে পারি। 6 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 160 সেন্টিমিটার সমান যদি কত ইঞ্চি, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো আমরা 6 নম্বরে লিখব 2.54
সেন্টিমিটার সমান যদি 1 ইঞ্চি হয়, সুতরাং 1 সেন্টিমিটার সমান হবে 1 উপরে হবে 2.54 ইঞ্চি নিচে হবে। সুতরাং আমাদেরকে এখানে বলছে 160, তো আমরা 160টা উপরে দিব গুণ 1 আর 2.54 নিচে হবে। তো ভাগ করে দিলে 62 ক্যালকুলেটরের মাধ্যমে যদি ভাগ করে দিই আমরা 62.99 আসবে, অর্থাৎ আমরা এটাকে 63 ইঞ্চি লিখতে পারি, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 63 ইঞ্চি। তো বন্ধুরা আমরা যাব এখন আমাদের 7 নম্বর অঙ্কের দিকে, 7 নম্বর ছোট প্রশ্নের দিকে। 7 নম্বর ছোট প্রশ্নটি একদম ইজি। তো 7 নম্বর ছোট প্রশ্নটি একটু আমরা পড়ে দেখি। 7 নম্বর ছোট প্রশ্নটি বলছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, গড়টিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তো বন্ধুরা এটা আর এটা গুণ করে দিলে একদম আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। তো 7 নম্বর উত্তর ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার। এরপর হচ্ছে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এটা লিখে দিতে হবে একটু করে। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী আমরা লিখবো। এরপরে সুতরাং ঘরটিতে বায়ু আছে 7,68,000 যেটা আছে এটাকে আমরা 0.00129 দ্বারা গুণ করে দিলে আমাদের মান আসবে কত? আমাদের মান আসবে 990.72 গ্রাম। আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি এত গ্রাম আসবে, আর এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তখন আমরা 990.72কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিই এখন আমাদের কিলোগ্রামে চলে আসবে, অর্থাৎ আমাদের আনসারটা হবে কত? আমাদের আনসারটা হবে 0.99072 কিলোগ্রাম। তো বন্ধুরা আমাদের এটাই হচ্ছে শেষ আনসার। তো আমরা এভাবে বুঝে বুঝে আমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলো সলিউশন করব। আর যারা মেধাবী স্টুডেন্ট এবং যারা জ্ঞানী স্টুডেন্ট তারা বুঝে বুঝে অ্যাসাইনমেন্টগুলো সলিউশন করার চেষ্টা করবে। তো বন্ধুরা আজ হচ্ছে এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওর জন্য অর্থাৎ পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করবেন। আসসালামু আলাইকুম।